জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে ভারতে বীর দর্পে দুইবার সফর করেছেন শেখ হাসিনা, সে ভারত আজ পালিয়ে যাওয়া হাসিনাকে নিয়ে বিপদে পড়েছে। হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও সুযোগ মিলছে না। মোদী আদৌ প্রকাশ্যে দেখা করবেন কিনা তা নিশ্চিত নয়। গোপনে দেখা করলেও সেটি প্রকাশ করা হবে কিনা সে সিদ্ধান্ত হয়নি। পালানোর আগে ভারতে প্রবেশের অনুমতি চেয়ে হাসিনা যখন দিল্লিতে যোগাযোগ করেন, তাকে কূটনৈতিকভাবে জানানো হয়, ঠিক আছে আসুন, তবে দ্রুততম সময় ভারত ছাড়তে হবে। কেননা তা ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আবার জনতার আক্রোশও এগিয়ে আসবে ভারতের দিকে। শেখ হাসিনা এই শর্তকে মোটেই কঠিন কিছু মনে করেননি। ভেবেছিলেন রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্য যাবেন, সম্ভব হলে সেদিন বা পরদিনই রওনা হবেন লন্ডনে। যুক্তরাজ্য না হলে যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড বা পশ্চিমা কোনো দেশ। আশ্রয় কোনো ব্যাপার নয়, ততক্ষণ ভারত তাকে সাময়িক আশ্রয় দেবে। দ্রুত দেশ ত্যাগের বন্দোবস্ত হলো, ভারতের তরফে বলা হয় শেখ হাসিনাকে তার নিরাপদ আশ্রয় নির্ধারণ করার জন্য ভারত আসতে দেওয়া হয়েছে। কিন্তু সমীকরণ এত সরল থাকেনি। ছাত্র আন্দোলনের ধাক্কায় দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ব্রিটেন সে আবেদন গ্রহণ করেনি। আমেরিকাও তার ভিসা বাতিল করেছে। ইতিবাচক কোনো আওয়াজ আসেনি পশ্চিমা তথা ইউরোপের কোনো দেশ থেকেও। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনা এখন মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশে রাজনৈতিক আশ্রয়ের খোঁজ করছেন, তবে সেখান থেকেও সাড়া মিলছে না। শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ায় দেশটিকে বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ভারতে আশ্রিত বা শরণার্থী হিসেবে থাকার কোনো বিধান নেই। এজন্যই এর আগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ভারত আশ্রয় দেয়নি। এমন অবস্থায় যুক্তি হিসেবে ভারত সরকার বলেছে তারা হাসিনাকে সিদ্ধান্ত নিতে সময় দিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ৬ বছর শেখ হাসিনাকে আগলে রেখেছিল ভারত। গোপন স্থানে রেখে দেওয়া হয় নিরাপত্তা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। গণ আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ প্রধানের। প্রধান জাতীয় দৈনিকগুলোর তথ্যমতে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ। মানুষের সমস্ত ক্ষোভের মূলে রয়েছে হাসিনা নিজেই। কঠিন এক সমীকরণে ভারতের বিপদ এখন দুই দিকে। এক, ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে। দুই, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। আসা যাক প্রথম প্রশ্নে। আওয়ামী লীগের পতনের একদিন আগে ৪ আগস্ট ওয়াশিংটন ভারতকে জানিয়েছিল হাসিনার সময় শেষ। সরকার পতনের রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী আর সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে সর্বদলীয় বৈঠক হয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এরপর সংসদে বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে লেগে যায় ২৪ ঘন্টা। আসলে ভারতের কাছে হাসিনার পতন এতই অপ্রত্যাশিত এবং কঠিন যে ধাতস্থ হতে সময় লাগে। শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত হবে কিনা তা নিয়ে আছে দু ধরনের মত। কেউ মনে করেন বাংলাদেশে এখন ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে। ভারত এখন বেশি কিছু করলে বাংলাদেশে তাদের নাগরিক আর বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। গত কয়েক বছরে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো থেকে শুরু করে অনেক খাতে ভারত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই বিনিয়োগকে সুরক্ষিত রাখার বিষয় আছে। আবার মৌলবাদের উত্থান নিয়েও চিন্তিত দিল্লি। দুশ্চিন্তা আছে হিন্দুদের নিরাপত্তা নিয়েও। গুজব ছড়াচ্ছে ১ কোটি হিন্দু পালিয়ে ভারতে যেতে বাধ্য হবেন, ফলে একেবারে হাত গুটিয়ে থাকাও কঠিন। দিল্লির উদ্বেগের কারণ হলো হাসিনা সরলে বাংলাদেশে প্রাধান্য পাবেন বিএনপি বা জামায়াত ঘনিষ্ঠরা। এই জোটের সবশেষ শাসন ভারতের জন্য সুখকর ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার আগেই স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে অস্থিতিশীলতা করতে চাইলে সেভেন সিস্টার নিয়ে ভারতও শান্তিতে থাকতে পারবে না। তাই বাংলাদেশের নতুন সরকারে যে আসুক না কেন তারা যেন ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হয়, সেই কামনায় রয়েছে নয়াদিল্লি। এজন্যই দিল্লির পর্যবেক্ষকরা মনে করেন শেখ হাসিনা ভারতকে শাখের করাতে ফেলে দিয়েছে। না ফেলা যায় না গেলা যায়। এজন্যই তার পতনের পর ঢাকায় আগে কাজ করেছেন এমন একজন কূটনীতিককে বিবিসি যখন প্রশ্ন করে হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন, কিছু শুনেছেন, উত্তরে তিনি বলেছিলেন, যেখানে খুশি যান, ভারতে না এলেই হলো।